নমস্কার। আমি আজকে যে ভিডিওটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে আমার সঙ্গীত শিক্ষার তৃতীয় পর্ব। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভবিষ্যতে করবেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। এবার দেখুন, আমি যে কথা বলছি, সঙ্গীত শিক্ষার আগে কতগুলো বিষয় থিওরিটিক্যাল আমাদের জানা উচিত। তাই আমার এই ভিডিওগুলি বা এই পর্বগুলি যদি আপনারা ফলো করেন, অর্থাৎ অনুসরণ করেন, তাতে আমার মনে হয় আপনাদের উপকারী হবে। আর তাছাড়া দেখুন, গানটা বেশ আপনাদের কি বলবো, যেটা যদি কোনো প্রতিভা থাকে সেই প্রতিভাগুলো হয়তো প্রকাশ করতে পারবেন। এবার প্রথমে বলি আমি কি, যে গায়কী এবং নায়কী, সঙ্গীত জগতে যে গায়কী আছে বা নায়কী আছে, এই দুটি শব্দের অর্থ হচ্ছে যে গায়কী হচ্ছে কি, যে আপন আপন গুরুর কাছে সঙ্গীত শিক্ষা লাভ করে নিচের প্রতিভা অনুযায়ী যা কিছুটা সঙ্গীত পরিবেশন করা যায়। বিশেষ করে আমি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছি, সব গানেরই, যে কোনো গান আপনারা করুন, এমনকি ধরুন নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, তারপর যে কোনো ফোক সঙ্গীত বা কীর্তন পর্যন্ত বলছি। যদি ক্লাসিক্যাল যেটা বলি আমরা, শাস্ত্রীয় সঙ্গীত যদি কারো চর্চা না থাকে, তারা কিন্তু নতুনত্ব কিছু করতে পারবে না। যেটুকু সুর মুখস্থ করবে সেইটুকুই। তার মানে কি, ধরুন আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, যে আমরা ধরুন 5 4 4 9 যোগ, এটা যদি 5 8 4 9 5 8 4 9 যদি আমরা করি, তাহলে আমরা 5 8 4 9 যখন একে জিজ্ঞেস করবেন বা আপনি যখন যোগ করবে, তো 5 4 4 9, ব্যাস, এটা মুখস্থ হয়ে গেল। কিন্তু 5 8 4 9টা যে কী করে হলো, সেটা যদি আমরা অঙ্কটা যদি শিখতে পারি, তাহলে আমরা অনেক অঙ্ক করতে পারবো, তাই না? ঠিক সেই রকম যদি আমরা স্বরলিপি বা অলঙ্কার বা স্বরগম যদি আমরা ঠিক মতো শিখতে পারি, তো যে কোনো গান আমরা অনায়াসে আমরা গাইতে পারবো বা এমনকি তৈরি করতে পারবো। আমি ভবিষ্যতে যখন কীর্তনের ক্লাস করব, তখন ঠিক স্বরলিপি শিখে কীভাবে অতি সহজে পদাবলী কীর্তনকে গাওয়া যায় সেটা আমি দেখাবো। এটা একটু সময় সাপেক্ষ, কেমন? এবার আমি বলছি কি, যে গায়কী নায়কী কথা বলছিলাম, তা আপন আপন গুরুর কাছে গান শিক্ষা করে নিজস্ব প্রতিভা অনুযায়ী যে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন, সেটা হচ্ছে গায়কী। আর নায়কী হচ্ছে যে গুরুর কাছে সঙ্গীত শিক্ষা করে ঠিক গুরুর মতোই গাইবে। ঠিক মনে হয় না যে গুরুর মতোই গাইছেন, কিন্তু এতে হয় কি, নায়কীটা থাকা প্রয়োজন। আমি বলছি সঙ্গীত শিক্ষার সময় গুরুকে অনুকরণ করবেন না, অনুসরণ করবেন। তাহলে অনুকরণ করলে হয়তো গুরুর মতন গাইলেন। এমনকি যদি কখনো বলা যায় না তো, যে আমার হয়তো গুরু থেকে শিষ্য বড় হয় না, অনেক ক্ষেত্রে হয়। তাহলে যদি সেরকম যদি কোনো প্রতিভা থাকে, যদি আপনারা অনুকরণ করেন, তাহলে সেই নিজস্ব প্রতিভাটা কিন্তু চাপা পড়ে যায়। তাই আমি বলবো অনুসরণ করবেন। আচ্ছা, অনুকরণ ওটা হচ্ছে কি বললাম, নায়কী, আর অনুসরণটা হচ্ছে গায়কী, কেমন? আর এবারে ফাঁকা গলার গান, ফাঁকা গলার গান কিন্তু না শিখে কখনো করবেন না। আর যখন বুঝবেন যে স্বরকে আমি আয়ত্ত করতে পেরেছি বা স্বরকে আমি ঠিকমতো আমার বসে চালাতে পারছি, ঠিক তখন আপনারা ফাঁকাতে গলাতে করলেও কিছু যায় আসে না। কিন্তু শিক্ষার সময় ফাঁকা গলাতে গানকে করবেন না। অবশ্য হয়তো অনেকে ফাঁকা গলা গান করেন, সেটা হয়তো ঈশ্বরদত্ত প্রতিভা কারা কারো থাকে, ওনারা না শিখেও ওটা হচ্ছে ঈশ্বরের দান বলবো, বা পূর্বজন্মের কিছু সঞ্চয় থাকে, এটা ঠিক।
অনেকে দেখুন ছোট বাচ্চারা বা অনেক গায়ক শিল্পী তারা কিন্তু ক্লাসিক্যাল চর্চা না করেও ওনারা কিন্তু ভালো গান গান, ওদের কথা বা বলছি না, ঠিক আছে। যারা শিখতে চাইছেন, যারা শিক্ষার মানে নেশা আছে, প্রকৃত গান শিখতে চান, তাদেরকে বলছি বেশিরভাগ। আর ধরুন স্বর, স্বর আমি বারবার করে বলছি যে সঙ্গীত উপযোগী সুমধুর আওয়াজকে স্বর বলে। যেমন ধরুন আমি একটু দেখাচ্ছি সারেগামাটা, দেখুন সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। যখনই সাটা বলবো সাটা যেন মানে মাধুর্য মণ্ডিত হয়, কেমন সুমধুর আওয়াজকে স্বর বলি। আর এবারে সঙ্গীত শিখবার আগে আমাদের দোষ গুণগুলো জানতে হবে, কটা দোষ কটা গুণ। মোটামুটি ভাবে আমি বলছি যে সঙ্গীত জগতে কয়েকটা বলছি আমি, 21টা দোষ থাকে এবং 23টা গুণ থাকে। তার দু একটা আমি দোষের কথা বলছি বা গুণের কথা বলছি। সঙ্গীতে যখন সারেগাম করবেন, সারেগামা সাধবেন, তখন কিন্তু ঠোঁটটা খুলবেন, যতটুকু আপনার খোলার প্রয়োজন খুলবেন। দাঁত পিষে গান করবেন, দাঁত চিপে আর কি, দাঁত চিপে যারা গান করেন তাদেরকে বলে সংদৃষ্ট। আর গান গাইবার কালে যাদের গলা একটু ফুলে যায়, শির ফুলে যায়, এগুলো লক্ষ্য করবেন, তাদেরকে বলে ঝুমো। কারণ খুব চাপ দিলে কিন্তু গান হয় না। গানের সঙ্গীত পরিবেশনটা হচ্ছে মাধুর্য। যে আমি হয়তো উচ্চ স্বরে চিৎকার করে গান করলাম, সেটাতে শ্রুতিভ্রষ্ট হয়, মাধুর্য নষ্ট হয়। তার জন্য আগে বলেছি যে স্কেলটা ভালো হবে, আপনারা যাচাই করে নেবেন। আর কয়েকটি মুদ্রা দোষ থাকে। ধরুন যখন আপনারা বসবেন হারমোন নিয়ে, তখন হারমোনিয়াম বসার সময় একটা বসার একটা যে মানে মানে দৃশ্য বা যে দর্শনীয় ব্যাপার, যেমন ধরুন হয়তো এখানে হারমোনিয়াম পা চাপাবেন না, বা কি বলবো এইভাবে গান করবেন না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, যাই হোক। আর এইভাবে এইভাবে বেলুটা চালাবেন না, এইভাবে হাত এইভাবে থাকবে, ব্যাস এইভাবে চলবেন, এইভাবে। আর একটা গান গাইতে হলে যেসব বিষয়গুলো আরো বেশি লক্ষ্য দিতে হয়, দেখুন একটা গান গাইবেন তো প্রথমে ধরুন স্বর, তারপর সুর, তারপর গানের লয়, তারপর তাল, তারপর ছন্দ, তারপর ভাব, ভাষা, গানের কথা, অনেকগুলো বিষয়ের দিকে আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য দেবেন। তারপরে আপনারা সঙ্গীত শিক্ষা শুরু করবেন। এগুলো মানসিকতা রাখবেন, যেগুলো আমাকে মানে গাইতে হবে বা এগুলো করতে হবে, এই নিয়মগুলি পালতে হবে, নিয়মগুলি মানতে হবে। আর সব থেকে বড় বিষয় কি হলো যে সাধনা করতে হবে, হ্যাঁ সাধনা করতে বিভিন্ন। আর এই অলঙ্কার বা পাল্টা কথা বললাম, এগুলো যত সাধনা করবেন আপনাদের মধ্যে গলার বা স্বরটা ততটা সুরেল হবে। হ্যাঁ বিভিন্ন অনেক রকম, যেমন অলঙ্কার ধরুন বা পাল্টা কখনো কেউ বলতে পারে না যে শেষ হয়ে গেল। মানে আমি একটা বলছি ধরুন যে চলতি কথাতে, যে সমুদ্রে বাড়ির মতো যদি কালি হয়,
আর যদি লাখো 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 কলম যদি আপনারা সেই কালি তার মধ্যে পুরে যদি লেখেন, আর যদি আকাশের মতো দিস্তা দিস্তা কাগজ আনেন, তাহলে কিন্তু অলংকার কোনো দিন শেষ হবে না। অলংকার পাল্টা শেষ নয়। হ্যাঁ, তা যাই হোক, বলি না আমার এই রাগটা এই 10টা রাগ আমার হয়ে গেল। এই একটা রাগকে আমরা এখনো তপস্যা করছি, তবু আমরা কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, হয়তো কথাগুলো বললাম, হয়তো আপনারা জানি না কীভাবে গ্রহণ করবেন। যদি আপনাদের ভালো লাগে আমিও কৃতার্থ হব। আর আপনারা সাবস্ক্রাইব করলে বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি আপনাদেরও কাজে আসছে। আরও দু একটা আমি এই থিওরিটিক্যাল ক্লাস করে আপনাদের কাছে আমি প্র্যাকটিক্যালটা শুরু করব, কেমন? তাই একটু আরেকবার হারমোনিয়ামটা বাজাচ্ছি, একটু আপনারা লক্ষ্য করুন, আঙুলগুলো লক্ষ্য করবেন।